প্রিয় দর্শক, আমন্ত্রণ আজকের আয়োজনে। কোন পথে বাংলাদেশের এই আয়োজনে আমরা কথা বলতে চাই সংস্কার নিয়ে, যৌক্তিক সংস্কার নিয়ে এবং যৌক্তিক সময়ে যৌক্তিক সংস্কার নিয়ে। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কারণে আওয়ামী লীগ সরকারের যে পতন এবং প্রধানমন্ত্রীর পালিয়ে যাওয়ার 1 মাস পূর্তি হতে দেখলাম। এরই মধ্যে এই একটি মাস পরিবর্তন নিয়ে কথা হচ্ছে, কি ধরনের পরিবর্তন হয়েছে, কি ধরনের পরিবর্তন হতে যাচ্ছে, এইগুলো মোটামুটি আমরা যারা এই প্ল্যাটফর্মে আছি, আপনারা যারা দেখছেন তারাও জানেন। কিন্তু সত্যিকার অর্থে কোন কোন পরিবর্তনগুলো, কোন কোন সংস্কারগুলো আমরা চাই এবং খুব বেশি মাত্রায় এই মুহূর্তে প্রয়োজন, সেটা নিয়েও কিন্তু আলোচনা আছে। সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা কথা বলতে চাই আমাদের এই আয়োজনে কোন পথে বাংলাদেশে। আর আমার সাথে এই মুহূর্তে যুক্ত হয়েছেন চৌধুরী রাশেদ, একজন কনসালটেন্ট। তিনি কাজ করেন বিশেষ করে তরুণদেরকে নিয়ে। রাশেদ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম আপনাকে এবং আমাদের যারা প্রোগ্রাম দেখছেন, আপনার প্ল্যাটফর্মের সব এনথুজিয়াস্টিক যারা ফ্যান আছে, ফলোয়ার আছে, সবাইকে সালাম জানিয়ে শুরু করছি। আমার পরিচয় আপনি দিয়েছেন, আমি চৌধুরী আব্দুল্লাহ কাসেম। আমি একজন অর্গানাইজেশনাল ডেভেলপমেন্ট কনসালটেন্ট। আমি অর্গানাইজেশনাল পারফরমেন্স এবং ম্যানেজমেন্টকে আরো কিভাবে ভালো করা যায় সেগুলো নিয়ে কাজ করে থাকি। হিউম্যান রিসোর্স নিয়ে কাজ করে থাকি এবং মোটামুটি 25-26 বছরের কাজের এক্সপিরিয়েন্স। কিন্তু অ্যাজ এ কনসার্ন সিটিজেন আমি আমার এইচআর ফিল্ডের বাইরে যেও বিভিন্ন সাবজেক্ট নিয়ে কথা বলি, কাজ করি, সোশ্যাল মিডিয়াতে লেখালেখি করি এবং মাঝে মধ্যে ভিডিও ব্লগসও করি। এবং আজকে আপনার প্ল্যাটফর্মে আসতে পেরে এবং আপনি যে আমাকে এই সুযোগটা দিলেন তার জন্য আমি খুব ভালো ফিল করছি এবং আপনাকে অনেক থ্যাঙ্কস জানাচ্ছি। অ্যাজ এ কনসার্ন সিটিজেন এবং মোটামুটি 25-26 বছর ধরে কাজ করছি, আই থিঙ্ক বিভিন্ন সাবজেক্টেই কথা বলার মোটামুটি এবিলিটি আছে। তো যার কারণে আমার হোয়াট এভার মাই থটস আর অন ভ্যারিয়াস সাবজেক্ট, আমি অনেক সময় আমি নিজে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অনেক লেখালেখিও করি এবং ভিডিও ব্লগে সেগুলো শেয়ার করি। তো আজকে আপনার সাথে এই প্ল্যাটফর্মেও আশা করছি যে কিছু থট শেয়ার করার সুযোগ হবে। ভালো লাগছে আপনার সাথে এখানে আসতে পেরে। আমি যেই জায়গাটা নিয়ে শুরু করতে চাই যে আমি বলছি যে যৌক্তিক সময়ে যৌক্তিক সংস্কার। আপনি জানেন যে আওয়ামী লীগ সরকারের ক্ষমতা ছেড়ে পালিয়ে যাবার 1 মাস পূর্তি হলো গতকাল এবং ছাত্র জনতা কালকে শহীদি মার্চ করেছে। সেই সব প্রেক্ষিতে এবং এই গত 1 মাসে বিভিন্ন বিষয় নিয়ে সংস্কারের বিভিন্ন বিষয় নিয়ে কথা হচ্ছে নানান মহলে। এবং বেশ কিছু কর্মকাণ্ড আমরা দেখেছি, সেটা কোনোটা আলোচিত হয়েছে, কোনোটা সমালোচিতও হয়েছে। আপনি কোনটাকে গুরুত্ব দিতে চান এই মুহূর্তে, ঠিক এই মুহূর্তে? এই মুহূর্তে সবচেয়ে মেইন যে কথাটা আমি বলতে চাচ্ছি সেটা হলো যে আমাদেরকে অ্যাকচুয়ালি ডেভেলপমেন্টের দিকে ফোকাসে থাকতে হবে। আমাদের দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে অ্যাকচুয়ালি যেটা যেটা প্রায়োরিটি সেটা সেট করে ওগুলোতে ফোকাস করতে হবে। এই মুহূর্তে অনেক ডিস্ট্রাক্টিং কিছু কথাবার্তা হচ্ছে। আমার কাছে মনে হয় এগুলো প্রোডাক্টিভ আলাপ না এই মুহূর্তে। মানে আমি যেটা আমার নিজের একটা ভিডিও ব্লগে বলেছি যে যেমন এখন জাতীয় সঙ্গীত, পতাকা, দেশের নাম, মানে আমি ডিরেক্টলি তাদের মতামতকে অ্যাটাক করছি না। তাদের মতামতের মধ্যে অনেক পয়েন্টস আছে যেগুলো নিয়ে আলোচনা করা যেতে পারে, বাট সেই জিনিসটা এখন আলোচনা করতে গেলে দেখা যাবে কোটি কোটি মানুষ রেজিস্ট করছে, একটা দেশের মধ্যে আননেসেসারি একটা ডিসরাপশন তৈরি হবে। তো আমার কথা যেটা সেটা হচ্ছে যে যেই জিনিসগুলোতে দেশের মধ্যে ডিসরাপশন তৈরি হবে সেগুলোকে আমরা আসলে আলাদা করে দিই এবং যেটা আমাদের আসলে মানে মোর নেসেসারি সেটার উপর আমরা আসলে ফোকাস করে উই নিড টু মুভ ফরওয়ার্ড। এই মুহূর্তে বাংলাদেশের জন্য সবগুলো সেক্টরে মোটামুটি এক ধরনের স্থবিরতা আমরা দেখি। আমরা যদি রাস্তায় বের হই, ট্রাফিক থেকে শুরু করে আমরা সারাদিনের কর্মকাণ্ডে সমস্ত জায়গায় এক ধরনের স্থবিরতা দেখি। আমরা এখন কর্মসংস্থানের যে আন্দোলন নিয়ে শুরু হয়েছিল, বৈষম্য বিরোধী আন্দোলন, সেই জায়গাতেও কিন্তু এক ধরনের স্থবিরতা দেখছি এবং বিভিন্ন ভাবে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে অর্থনৈতিক সেক্টরে, যেটাতে কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কর্মসংস্থান বাড়ার থেকে কর্মসংস্থান কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে এবং এরই মধ্যে অনেক ধরনের আপনি দেখেছেন যে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে এক ধরনের শ্রমিক বিক্ষোভ চলছে, অনেকে বন্ধ হয়ে গেছে। এরকম একটা অবস্থা থেকে আসলে বের হয়ে আসার জন্য কি ধরনের পদক্ষেপ সরকার নিতে পারে? প্রথম কথা হচ্ছে কি, প্রায় এক মাস হয়ে গেল, তেমন একটা সময় না, বাট আবার অনেক সময়।
আমরা কিন্তু এখন পর্যন্ত তার মধ্যে অবশ্য ৪-৫ দিন ৭-৮ দিন অলমোস্ট সরকার তৈরি হতেই সময় চলে গেছে। আমাদের অ্যাকচুয়ালি একটা ক্লিয়ার এজেন্ডা কিন্তু এখনো আইডেন্টিফাইড হয়নি। এর মধ্যে অবশ্য বন্যার একটা ক্রাইসিস এসে হাজির হলো। দ্যাট অলসো অকুপাইড আ লট অফ টাইম। বাট আমার মনে হয় আগামী আই থিংক উইদিন নেক্সট 7 to 10 ডেইজ আমাদের একটা রোড ম্যাপ আসলে দেওয়া দরকার মানুষকে। সেই রোড ম্যাপের মধ্যে আমরা জিনিসগুলো মানে একটা ক্ল্যারিটি দেখতে পায় যে দিস ইজ হোয়াট ইজ গোইং টু বি হ্যাপেনিং, তখন মানুষ কিন্তু একটু স্বস্তিতে থাকে। দে নো আমার কোন জিনিসটা নিয়ে আচ্ছা কখন কথা বললে চলবে। এখন একটু গোলমাল চলছে, সবার মধ্যে একটা কেওস। ফার্স্ট এন্ড ফরমোস্ট যেটা আমাদেরকে দুটো সাইডে কাজ শুরু করতে হবে। একটা যেটা সেটা হচ্ছে ইকোনমি এন্ড ইনফ্রাস্ট্রাকচার, প্যারালালি আমাদের পলিটিক্যাল সিস্টেম রিফরমেশন। কারণ মানে আমরা পলিটিক্যাল সিস্টেম রিফর্ম করে ইকোনমি ঠিক করতে গেলে ইকোনমি ধ্বংস হয়ে যাবে, আমাদের দেশ ধ্বংস হয়ে যাবে। আবার আমরা শুধু এখন ইকোনমি ঠিক করতে গেলে ইকোনমি ঠিক হয়ে যাবে, তারপর আবার আমরা ওই পুরোনো পলিটিক্যাল সিস্টেমেই চলে যাব। তো এরকম আসলে দুটো জিনিসকে আমাদের প্যারালাল স্ট্রিমে এগোতে হবে। আর রিগার্ডিং ইকোনমি সবচেয়ে আমাদেরকে ন্যাচারালি প্রায়োরিটি দিতে হবে যে আমাদের ইকোনমির মোস্ট ইম্পর্টেন্ট ২-৩টা সেক্টর কি সেগুলোকে প্রোটেক্ট করা। তার মধ্যে আসলে আমাদের এক্সপোর্ট বেসড এবং ম্যাক্সিমাম এমপ্লয়মেন্ট জেনারেটিং সেক্টরটা হচ্ছে কি গার্মেন্টস এন্ড টেক্সটাইল। তো এই সেক্টরটাকে আসলে আমাদেরকে ম্যাক্সিমাম অ্যাটেনশন দিতে হবে, প্রোটেকশন দিতে হবে। যারা শ্রমিক ভাই বোনেরা যারা এখন মানে আন্দোলন করছেন, তাদেরকে বলতে হবে, বুঝাতে হবে যে আমাদের সবকিছু একটু বুঝতে হবে যে এই গত মাত্র ৮-৯ মাস আগেই কিন্তু there was a major refixation স্যালারি, তারপর অন্যান্য অনেক কিছু কিন্তু একটা বেশ বড় রিফিক্সেশন হয়েছে। এটা এটা খুব অল্প কিছুদিন আগে। জাস্ট বিকজ এখন গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে মানেই যে এখন আরেকটা ডিমান্ড করলেই সেটা ইমপ্লিমেন্ট করা পসিবল হবে, সেই জিনিসটা কিন্তু অফেন হয়ে ওঠে না। আমাদেরকে তাদের সাথে একটু কাউন্সিলিং এ যেতে হবে যে হবে, এভরিথিং উইল হ্যাপেন, একটু সময় লাগবে, স্টেপ বাই স্টেপ। একই সাথে আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে যে যারা লেবার লিডার্স আছে, লেবার ইউনিয়ন লিডার্স আছে, তাদেরকে সাথে করে নিয়ে গার্মেন্ট সেক্টরে বায়ারদের সাথে আসলে কমিউনিকেশন করা দরকার, মিটিং করা দরকার। কারণ আমাদের অ্যাকচুয়ালি স্যালারি বা এই জিনিসগুলো বাড়ানোর পিছনে মেজর প্রবলেমটাই হয় বিকজ আমাদের এক্সপোর্ট প্রাইসটা এখনো কোয়াইট লো। বরঞ্চ এক্সপোর্ট প্রাইসটা অফেন বায়াররা আরো সময় মানে যত সময় যায় তারা ওই জায়গাটাকে আরো স্কুইজ করতে চায়। তো ওয়েরাজ পুরো দুনিয়া ইনফ্লেশনের সবকিছু কস্ট বাড়ছে, তারা হয়তো এখানে ওই ফ্যাব্রিকের দামটা যখন ইন্টারন্যাশনালি আনতে হবে ওটা একটু বাড়িয়ে দিচ্ছি, ফ্যাব্রিকের পেমেন্টটা একটু বাড়িয়ে দিচ্ছি, অ্যাক্সেসরিজ এর পেমেন্ট বাড়িয়ে দিচ্ছি। কিন্তু প্রবলেম যেটা হয় যে তারা কিন্তু যে মানে মানুষের কস্টিং এবং এই জায়গাগুলো বাড়ায় না। তো এই জায়গাগুলোতে আসলে আমাদের লেবার যারা লিডার্স আছে তাদেরকে নিয়ে উই নিড টু টক টু দ্য বায়ার, সেটা একটা কাজ করতে হবে। আমাদের ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টে যেই প্রজেক্ট গুলো থেমে গেল সেগুলোকে আবার কাজ শুরু করে দিতে হবে, লাইক আমাদের আন্ডারগ্রাউন্ড ট্রেন, ব্রিজ, যেগুলো কাজ বাকি ছিল সেগুলো আবার গভর্নমেন্টের থেকে শুরু করে দিতে হবে। ফান্ডিং যেখানে আমাদের নতুন গভর্নমেন্টের গুডউইলকে ব্যবহার করে ইন্টারন্যাশনাল ফান্ডিং আরো বেশি করে আনতে হবে ফ্রম ওয়ার্ল্ড ব্যাংক, আইএমএফ, অন্যান্য সোর্সেস। অ্যান্ড ডেফিনেটলি আমাদের কিন্তু অনেক বছরের কাজ করার মতো ফান্ড আসলে দেশ থেকে বের হয়ে গেছে। অনেকের মতে ১০০ বিলিয়ন, কারুর মতে ১৫০, ১৮০, ২০০, বিভিন্ন খবরের কাগজে আমরা বিভিন্ন নাম্বার পাচ্ছি। বাট হ্যাঁ, ওভার দ্য লাস্ট 50 ইয়ার্স ১৫০-২০০ বিলিয়নের রেঞ্জে টাকা বের হয়ে গেছে। এটার ইভেন মানে 50 বিলিয়নও যদি ফেরত আনা যায়, দ্যাট ইজ এনাফ মানি টু আরো মানে ১০টা সেতু বানানোর মানে পদ্মা সেতু বানানোর টাকা এসে যায়। সেই ফেরত আনার প্রক্রিয়াটা আসলে কি হতে পারে? এবং এখন এই যে আমরা ঢালাও ভাবে মামলা দেখছি, আমরা সেই মামলাগুলোর মধ্যে এবং অনেকগুলো বিষয়ে আমরা দেখছি যে একদম স্থবিরতাও চলে এসেছে, বিশেষ করে ব্যবসায়ীদের মধ্যে। সেখান থেকে সেই স্থবিরতা না কাটাতে পারলে কিন্তু অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত হবে। তাহলে আসলে কার্যকরী পদক্ষেপ কি হতে পারে? সবচেয়ে প্রথম কথা যেটা সেটা হচ্ছে যে মামলা দেওয়ার ব্যাপারেও আমাদেরকে আরেকটু কেয়ারফুল হতে হবে। একদম র্যান্ডমলি মামলা সবাইকে দিতে থাকলে কিন্তু যারা আসলে মামলা পাওয়ার মানে ডিজার্ভও করে না বা ইভেন পলিটিক্যালি তারা ইনভলভও ছিল না, সবার মধ্যে একটু ভয় চলে আসে যে প্রবলেম, ভয় চলে আসছে তখন যেটা হয় যে সবাই হাতটা গুটিয়ে ফেলে। তো ওই ব্যাপারটা আমাদেরকে একটু মানে মামলা দেওয়ার ব্যাপারেও আমাদেরকে আরেকটু স্পেসিফিক্যালি ইনফরমেশন দিয়ে, এভিডেন্স দিয়ে
টার্গেটেড ওয়েতে মামলাগুলো দিলে যেটা হবে যে অন্য মানুষও তারা কিন্তু এতটা ফিয়ার স্ট্রাক হবে না, সেটা ইম্পর্টেন্ট। সেকেন্ড যে জিনিসটা আমাদেরকে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে আহ, আহ, বাইরের যেসব জায়গায় আমরা জানি যে ওই যে বিভিন্ন প্রোগ্রামে টাকা মানুষ ইনভেস্ট করেছে বা আমরা সাসপেক্ট করি, সেই সব ইনস্টিটিউশন লাইক সুইস ব্যাংক, তারপরে বিভিন্ন অন্যান্য দেশে কিন্তু এইসব সেকেন্ড হোম থার্ড হোম প্রোগ্রাম আছে, ন্যাশনালিটি অন ইনভেস্টমেন্ট, যেখানে আমাদের অনেকে টাকা পাঠিয়েছে। সেই জায়গাগুলোতে তাদের সাথে আমাদের আলোচনা করতে হবে, এক্সপ্লেইন করতে হবে যে এগুলো মানে আসলে মানে মিসগটন ফান্ড। তো সেই হিসাবে তাদের সাথে একটা নেগোসিয়েশনে যে আমাদের প্রক্রিয়াটা শুরু করতে হবে। আই থিঙ্ক সুইস ব্যাংক এরকম অলরেডি একটা বোধহয় তারা স্টেটমেন্ট দিয়েছে যে এই ফান্ড গুলো মানে করাপশনের থ্রু দিয়ে ফান্ড গুলো অ্যাকুমুলেটেড হয়েছে, এটা যদি তাদেরকে প্রমাণ করা যায়, এভিডেন্স দেওয়া যায়, তারা সেই ফান্ড গুলো রিটার্ন করতে হেল্প করবে। তো এভাবে করে আসলে এটা একটা হঠাৎ করে হবে না, এই ফান্ড রিটার্ন করার প্রসেসটাও কয়েক বছর লাগতে পারে। তো আমাদের স্টেপ বাই স্টেপ এটাও সাইডে রাখতে হবে, আমাদের থেমে যাওয়া প্রজেক্ট গুলোকে চালু করতে হবে। আর যেটা বললাম যে আমাদের শ্রমিক ভাই বোনদের সাথে নিয়ে সুন্দরভাবে আলোচনা করে আমাদের তাদেরকে ইনভলভ করে বায়ারদের সাথে কমিউনিকেশন করতে হবে। আমরা আপনি তরুণদের নিয়ে কাজ করেন পর্দার আড়ালে অথবা পর্দার সামনে, সেই জায়গা থেকে আমি একটা খবরে আপনাকে যদি মনোনিবেশ করতে বলি যে মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কালকে তার একটা কথায় বলেছেন যে এখন সময় পড়াশোনায় ফেরার, ছাত্রদেরকে আসলে শিক্ষা প্রতিষ্ঠানে ফিরতে বলেছে, পড়ার টেবিলে ফিরতে বলেছেন। এই ছাত্রদেরকে এই যে আহ্বানটা করা এই সময় কতটা জরুরি বলে মনে করছেন আপনি? আমি মনে করি ডেফিনেটলি জরুরি। আসলে একটা জিনিস কি, মানুষ তো আসলে মাল্টিটাস্কিং, তাই না? তো মাল্টিটাস্কিং করে পারে এবং এখন আরো বেশি পারে আগের থেকে, থ্যাঙ্কস টু মিডিয়া, থ্যাঙ্কস টু এনিথিং। তো তরুণরা তাদের যে পার্টিসিপেশনটা কারণে অ্যাকচুয়ালি আমরা আলহামদুলিল্লাহ গট লিবারেটেড কান্ট্রি সেকেন্ড টাইম। তো সেটাকে অনার করে অবশ্যই আমি বলবো যে তরুণদের একটা কমিউনিকেশন, পার্টিসিপেশন, কন্ট্রিবিউশন অবশ্যই কন্টিনিউ করা উচিত। কিন্তু মেবি সেটা নট নেসেসারিলি অলওয়েজ অন দ্য স্ট্রিটস। মানে যেটা আমরা করতেই পারি সেটা হচ্ছে যে তাদের জন্য আমরা মানে সোশ্যাল মিডিয়া তো আছেই, বাট স্পেশাল কিছু ফোরাম প্ল্যাটফর্মস ক্রিয়েট করা যেতে পারে। এটা শুধু স্টুডেন্টদের জন্য না, এটা সিটিজেনদের জন্য, যে মানে দে ক্যান কন্ট্রিবিউট দেয়ার আইডিয়াস ওভার দেয়ার। এবং সেখানে হয়তো দেখা যাবে 50 লক্ষ 1 কোটি কমেন্টস একটা কোনো সাবজেক্টের উপর আসছে। তো সেগুলাকে অ্যাকচুয়ালি গভর্নমেন্ট, যারা এখন ইন্টারিম গভর্নমেন্ট আছে, তাদের মধ্যে স্পেশাল ডিপার্টমেন্টই থাকবে যে তারা এগুলোকে সামারাইজ করবে, মানে মানুষের মতামত অ্যাকচুয়ালি কোন দিকে যাচ্ছে না যাচ্ছে সেগুলোকে তারা ট্র্যাকিং করবে। তো এভাবে করে আসলে একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করা দরকার এবং সেই প্ল্যাটফর্মে স্টুডেন্টদের অবশ্যই পার্টিসিপেট এবং ইনভলভ করা দরকার। শুধু স্টুডেন্ট না, আমি মনে করি আমাদের প্রত্যেকে যে মানে কম্পিউটার চালাতে পারে, ফোন চালাতে পারে, দুটো কথা লিখতে পারে, দে নিড টু গিভ দেয়ার থটস এন্ড আইডিয়াস ওভার দেয়ার। ভদ্রভাবে ভদ্র ল্যাঙ্গুয়েজ ইউজ করে সেখানে তারা কথা বলবে সবাই। কিন্তু পড়াশোনাতে আসলেও ফেরা দরকার, কারণ মানে অ্যাকচুয়ালি এর মধ্যে ধরেন আমরা অলরেডি এক্সাম বাতিল করলাম, আমরা মানে অটো প্রমোশন দিলাম, কিছু হলেও এগুলোর নেগেটিভ ইম্প্যাক্ট কিন্তু পরবর্তীতে হবে। তো আমার কাছে যেটা মনে হয় যে আসলে এখন পড়াশোনাতে অ্যাকচুয়ালি ডেফিনেটলি কনসেন্ট্রেট করা উচিত। বাট সাইড বাই সাইড হোয়াট এভার ইজ হ্যাপেনিং ইন দ্য কান্ট্রি সেটা নিয়ে এভরিবডি শুড গিভ এন ওপিনিয়ন, এবং সেটার একটা প্ল্যাটফর্ম উই নিড টু ক্রিয়েট। ওই প্ল্যাটফর্মটা যতক্ষণ না ক্রিয়েট করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু মানুষজনের মধ্যে ওই আর্জটা থাকবে যে আমি রাস্তায় নেমে আমার কথাটা শোনাতে চাবো। বাট আমার ওই প্ল্যাটফর্মের মধ্যেই যখন এই সাবজেক্টে কি মনে করেন, হ্যাঁ না সার্ভে, এই যে রাস্তায় নেমে আপনি শব্দটা ব্যবহার করলেন যে রাস্তায় নেমে, এখানেও আমাদের আসলে সংস্কার করার প্রয়োজনীয়তা দেখেন কিনা? কারণ হচ্ছে রাস্তায় নেমে যখন আমরা বিক্ষোভ করি, রাস্তায় নেমে যখন আমরা আনন্দ প্রকাশ করি, সবকিছুতেই কিন্তু একটা জনদুর্ভোগ তৈরি হয়। সো মানে আমরা সংস্কার চাচ্ছি, সেখানে এই যে আন্দোলনের যে গতি প্রকৃতি, আন্দোলনের যে স্ট্রাকচারাল ব্যাপারগুলো, সেখানেও এক ধরনের পরিবর্তন প্রয়োজনীয়তা রয়েছে কিনা? আপনি তো বিভিন্ন দেশ ঘুরেছেন, সেই অভিজ্ঞতার আলোকে।
একটা জিনিস হচ্ছে কি, আমাদের এখানে মানুষ রাস্তায় নামতে বাধ্য হয় কেন, বা এখন পর্যন্ত হয়েছে কেন? কারণ আমাদের গভর্নমেন্টেও যারা থাকেন, মানে ওভার দ্য টাইম, আমি শুধু আওয়ামী লীগের কথা বলছি না, আগে যখন বিভিন্ন জাতীয় সময়ে পার্টি ছিল, আসলে দায়িত্বে যারা all থাকেন over তারা the time, ক্ষমতার এক্সেসটাই করতে চান। এবং তারা আসলে মানুষের কি বলছে সেটা তারা আসলে কান পাততেই চায় না। এটা মানে অ্যাকচুয়ালি প্রবলেমটা যেটা হয়ে যায় যে তারা অ্যাকনলেজই করতে চায় না যে একটা প্রবলেম তৈরি হচ্ছে বা মানুষ একটা জিনিস চাচ্ছে বা চাচ্ছে না। তো তখন যেটা হয় যে আমাদের ভলিউমটা শো করার জন্য রাস্তায় নামতে হয়। কিন্তু আমরা যদি ধরেন এরকম একটা সিচুয়েশন করতে পারতাম যে যেখানে ওই আগে যেটা অনেক জায়গায় হতো যে মানে হাজার হাজার পাতার চিঠিতে সাইন, এখন তো আমাদের অনলাইন সিস্টেম আছে। তো এগুলোতে কিন্তু আমার মানে মনে হয় যদি একটা মন্ত্রণালয়তে কোনো একটা মানে হার্ড কপি যায় উইথ 50,000 সিগনেচার, ওই জিনিসটা নিয়ে চিন্তা করা উচিত। এখন অনলাইনে যদি কোনো একটা আমরা সার্ভে করি এবং সেখানে যদি মোটামুটি 1 লক্ষ মানুষ, 5 লক্ষ মানুষ, এখন তো মানে 1 কোটি মানুষও ক্যান গিভ দেয়ার ওপিনিয়ন অন সামথিং, এবং সেটা যদি আমরা দেখি অন্তত ভিডিও ওপিনিয়ন দেওয়ার সুযোগ থাকবে কিন্তু মানুষের। এক্স্যাক্টলি 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 এবং এখানে অথেন্টিক, মানে আমাদের যদি 1 কোটি মানুষ, 50 লক্ষ মানুষ 1 মিনিট করে ভিডিও রেকর্ড করে পাঠায় যে এটা চাই না, এটা হবে না, এটাকে আসলে কগনিজেন্সে নিতে হবে। এই জিনিসটা যখন মানুষ দেখবে যে আমি আমার কাজ করতে করতে একটু গ্যাপ দিয়ে 1 মিনিট একটা ভিডিও করলাম, একটা কথা বললাম, এটাকে সরকার গুরুত্ব দিচ্ছে, তখন কিন্তু রাস্তায় নেমে রাস্তা ব্লক করা, হইচই করা, এই জিনিসটার প্রয়োজনীয়তাটা কমে আসে। আর আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে যে যদি আমাদের মানে ভলিউম শো করার জন্য রাস্তায় নামতেই হয়, আমাদের নির্ধারিত কিছু জায়গা থাকা দরকার। অ্যাকচুয়ালি প্রবলেম যেটা হয়ে যায় যে আমাদের জায়গারও কিছু অভাব আছে, বাট লেটস সে অনেক বড় বড় কিছু স্পেসেস ক্রিয়েট করা দরকার, যেখানে সবাই এসে যদি সমবেত হয়, এটা রাস্তার বাইরে। লাইক ফর এক্সাম্পল কলকাতায় যে যেটা গড়িয়াহাট, গড়ের মাঠ, যেটা আর কি মানে নর্মালি বলা হয় ভিক্টোরিয়া পার্কের কাছে, সেইখানে কিন্তু প্রায় 12 থেকে 14-15 লক্ষ মানুষ কিন্তু দাঁড়াতে পারে। তো আমাদের এখানেও কিন্তু যেটা আগে রেসকোর্স ময়দান ছিল, সরোয়ার্দী উদ্যান, বা এখানেও কিন্তু মানে কয়েক লক্ষ মানুষ কিন্তু আসতে পারে। তো এ ধরনের কিন্তু আমাদের আরো কয়েকটা বড় বড় জায়গা তৈরি করা উচিত। আমাদের এস্তেমাতে কিন্তু কত 30-40 লক্ষ মানুষ কিন্তু এস্তেমায় জড়ো হয়ে যায়। তো এভাবে করে কিন্তু আমরা এরকম কিছু জায়গা তৈরি করতে পারি যে যেখানে আমাদের কিছু বলার থাকলে আমরা ওই জায়গায় যাব। ইউকে তে যেরকম there is Hyde Park. Hyde Park is a 300 acre park, যেটার প্রায় 60% হচ্ছে মানে গ্রাসল্যান্ড, আর 30 to 40% এর মধ্যে আপনার মানে জঙ্গল জঙ্গল করা। তো 200 acres এর মধ্যে কিন্তু মোটামুটি লন্ডনের পুরো পপুলেশন গিয়ে দাঁড়িয়ে পড়তে পারে প্রয়োজন। তো এই ধরনের কিছু জায়গা আমাদের তৈরি করা থাকলে কিন্তু, হাইড পার্কে যেরকম একটা কর্নার আছে, ওইখানে উঠে দাঁড়িয়ে একটা মানুষ যা খুশি তাই বলতে পারবে, ইট ইজ কনস্টিটিউশনালি পারমিটেড। ওই পার্টিকুলার কর্নারটার উপরে উঠে দাঁড়িয়ে আপনি আপনার মনের সুখে যা বলার আপনি বলতে পারবেন। তো এ ধরনের আসলে কনস্টিটিউশনালি আমাদেরকে কিছু এরকম ফিজিক্যাল স্পেসেসও ক্রিয়েট করা দরকার, অনলাইন স্পেস ক্রিয়েট করা দরকার। এই ধরনের সংস্কারগুলো হলে আমার মনে হয় যে এই যে পথে ঘাটে নেমে সব ব্লক করে ফেলা বা কিছু, এটা একটু কমে যায়। যেমন আমি জাস্ট একটু একটা পয়েন্ট বলবো যে শাহবাগ চত্বর, এটা আমাদের একটা কিন্তু মেজর একটা হাব। কিছু একটা হলেই দেখা যায় শাহবাগ চত্বর ব্লক হয়ে যাচ্ছে। এটা ব্লক হয়ে যাওয়া মানে কিন্তু বলতে পারা যায় ঢাকার মেইন পয়েন্ট বলা যেতে পারে, যেখান থেকে পুরো ঢাকাকে কানেক্ট করছে, সেই জায়গাটা ব্লক করে দেওয়ার কারণে কিন্তু সারা মানে ঢাকা সহ সারা বাংলাদেশেরই এক ধরনের স্থবিরতা তৈরি হয়ে যায়। অবশ্যই অবশ্যই আমরা 2012-13-তে দেখেছি ওখানে 5-6 লক্ষ মানুষ 1 মাসের উপরে ওখানে বসেছিল, তাতে কিন্তু পুরো দেশ অচল হয়ে গিয়েছিল। তো এই জিনিসটাও আবার ভালো না। উই নিড টু হ্যাভ প্লেসেস ক্রিয়েটেড যেখানে আমরা মানুষকে সুযোগ করে দেবো যে তোমরা ওখানে গিয়ে প্রতিবাদ করো, অনলাইনে প্রতিবাদ করো, এবং আমরা তোমার প্রতিবাদ শুনবো। এই দুই সাইড থেকেই এই কানেকশনটা হওয়া দরকার।
আমি রাজনৈতিক দলের প্রসঙ্গে যদি আসি, যে রাজনৈতিক দলগুলো কি ধরনের সংস্কারের মধ্যে দিয়ে যেতে পারে, এবং সেক্ষেত্রে সাধারণ মানুষ কিন্তু একটা কথা বলছে যে রিস্টার্টিং বা রিবুটিং ছাড়া কি আসলে কার্যকরী সংস্কারটা আসবে কিনা। কারণ আসলে তো দল বা রাষ্ট্র বা জনতা জনগণ যেটাই বলি না কেন, মানে ব্যক্তি মানুষের মনন এবং মানসিকতায় যে পরিবর্তন, সেইটা কি আমাদের এসেছে আপনার মনে হয়? যে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে যে রক্তপাত হলো, যে শহীদ অনেকগুলো শহীদের রক্ত রঞ্জিত হলো, আহত হয়েছে অনেকে, সেই ত্যাগের বিনিময়ে যে প্রাপ্ত যে বিপ্লব, সেখান থেকে কি মানসিকতার পরিবর্তন আমাদের তৈরি হচ্ছে আপনার মনে হয়? ফার্স্ট অফ অল, আমি একটা জিনিস একটু কারেকশন আমি মনে করি করা দরকার আমাদের সবার। এটাকে শুধু এই বৈষম্য বিরোধী আন্দোলন বলা উচিত না। এটা এটা শুরু হয়েছিল সেটা দিয়ে, বাট দিস অ্যাকচুয়ালি বিকেম, এটা পুরো মানে একটা জাতিগত রেভলিউশন, এটা একটা রাষ্ট্রীয় আন্দোলন, এটা রাষ্ট্র মানে ন্যাশনাল রিফরমেশন মুভমেন্ট ছিল একটা। তো আমার মনে হয় প্রথমে এটাকে উই নিড টু গিভ দ্য ডিউ অনার, বাই মানে এটার নামটা আমার মনে হয় উই শুড অল কল ইট লাইক দ্যাট প্রথমত। সেকেন্ডলি, যে জিনিসটা আপনি বলছেন যে রিবুট, হ্যাঁ, আসলে মানে যেটা হচ্ছে যে আমাদের আসলে কি একটা জিনিস বলা হয় যে আপনি যদি চ্যানেল ক্রিয়েট করে দেন, তখন মানুষকে আসলে ওই চ্যানেলে হাঁটতে হবে। আপনি একটা ডেজার্টের মধ্যে বা মাঠের মধ্যে যে কোনো দিকে যাবে, বাট আপনি যখন একটা উঁচু রাস্তা করে দিবেন, দুদিকে ওয়াল দিয়ে দিবেন, তাকে ওই রাস্তাই হাঁটতে হবে। তো আমাদের আসলে মানুষের নেচার, আপনি তাকে স্ট্রাকচারের মধ্যে না ফেললে সে বিভিন্ন দিকে চলে যাওয়ার একটা মানে চান্স থাকে। তো স্ট্রাকচার যেটা, সেটা হলো যে প্রথম স্ট্রাকচারাল চেঞ্জ যেটা আনতে হবে, যে পার্টির চিফ কে কতদিন থাকতে পারবে, কতবার হতে পারবে, দ্যাট নিডস টু বি অ্যাসার্টেইনড। এখানে পার্টির ভিতরে ইন্টারনাল ডেমোক্রেসি আমাদেরকে ক্রিয়েট করতে হবে। উই নিড টু মেক শিওর যে পার্টির ভিতরে ইলেকশন হয়ে বিভিন্ন সময় বিভিন্ন মানুষ মানে টপে উঠছে। পার্টি শুড নট বি কন্ট্রোলড বাই এনি পার্টিকুলার ফ্যামিলি, পার্টি শুড নট বি কন্ট্রোলড বাই এনি পার্টিকুলার, মানে পার্টির ভিতরে আবার সাব গ্রুপস থাকে। আমাদের কোনো সাব গ্রুপের হাতে পার্টি চলে যেতে পারবে না, কোনো পার্টি না। তো পার্টির ভিতরে যে ডাইনেস্টিক ব্যাপার আছে, সেই জিনিসটাকে আমাদেরকে অ্যাকচুয়ালি সরে আসতে হবে। পার্টির মধ্যে যারা ট্যালেন্টেড মানুষ আছে তাদেরকে সুযোগ করে দিতে হবে উপরে উঠে আসার জন্য। মানে যেহেতু একটা পার্টিকে কেউ ফাউন্ড করেছে, সেই ব্যক্তির অনেক ট্যালেন্ট থাকতে পারে। ইট ডাজন্ট নেসেসারিলি মিন যে তার ছেলে মেয়ে ভাই বোন মানে হাজবেন্ড ওয়াইফেরও সেই ট্যালেন্ট থাকবে, সেই লিডারশিপ স্কিল থাকবে। তো আমাদেরকে এই জিনিসগুলোকে ফিক্স করতে হবে। দেশের কনস্টিটিউশনের মধ্যে রিফরমেশন আনতে হবে আমাদেরকে। উই নিড টু মেক শিওর যে লেটস সে কেউ যদি প্রাইম মিনিস্টার পজিশন নেয়, পরপর দুটো টার্মের পরে সে, ইনফ্যাক্ট সে দুইবারের বেশি একটা মানুষের প্রাইম মিনিস্টার হওয়ার কি দরকার? মানে অ্যাকচুয়ালি তারও পার্সোনাল অ্যাম্বিশনও দুইবারের বেশি থাকা উচিত না, ফার্স্টলি। সেকেন্ডলি হচ্ছে, এটা থাকা মানে আমাদের দেশের মানে এতই ট্যালেন্ট শূন্য একটা দেশ, মানে আর মানে উই নিড টু হ্যাভ দ্যাট মাইন্ডসেট যে আমি সবচেয়ে বেশি অনেক বেশি ট্যালেন্টেডও যদি হই, আমি দুইবার হয়ে পিছনে সরে যে আরেকজনকে হেল্প করব। আমাকেই যে ওখানে থাকতে হবে তার তো কোনো মানে নেই। আমি আরেকটা মানুষকে অ্যাসিস্ট করব, গাইড করব, অ্যাডভাইজার হিসেবে কাজ করব। তো সেই জিনিসগুলোর সুযোগ আমাদেরকে তৈরি করে দিতে হবে। এরকম সুযোগ রাখতে হবে যে লেটস সে আপনি হলেন প্রাইম মিনিস্টার দুটো টার্ম, আপনার ছেলে বা মেয়ে আপনার ওই 10 বছরে সাংঘাতিক পারফরমেন্স দেখালো, অনেক দিকে সোশ্যাল কাজ করলো, এটা করলো, খুবই অ্যাপ্রোপ্রিয়েট একটা মানুষ। কিন্তু কনস্টিটিউশনালি এরকম কিছু ক্লজ থাকতে হবে যে আপনার পরের টার্মে সেই ইলেকশন করে আসতে পারবে না, তাকে অন্তত একটা টার্ম গ্যাপ দিতে হবে। হ্যাঁ, এটা তাকে একটা মানে খেসারত দিতে হবে, কারণ সে আপনার ডাইরেক্ট ফ্যামিলি আত্মীয়। এটা তো যে কোনো অর্গানাইজেশনের মধ্যেই থাকে যে হাজবেন্ড ওয়াইফ সেম কোম্পানিতে কাজ করতে পারবে না, ছেলে মেয়ে সেম কোম্পানিতে কাজ করতে পারবে না। তো এরকম আমাদের মানে রাষ্ট্রীয় কাঠামোতে এরকম রেস্ট্রিকশন আছে, অসুবিধা কি? মানে পরিবার এই ধরনের অনেকগুলো রিফরমেশন আমরা যতক্ষণ না আনতে পারছি, অ্যাকচুয়ালি আমার মনে হয় যে ওই পুরো পলিটিক্যাল সিস্টেমটাই ঠিক মতো দাঁড়াবে না। চৌধুরী কাশেদ, আপনি যেটা বলছিলেন সেখান থেকে আমরা আসলে একটা সুন্দর বাংলাদেশ প্রত্যাশা করি, একটা স্বস্তির বাংলাদেশ প্রত্যাশা করি, একটা সমৃদ্ধ বাংলাদেশ প্রত্যাশা করি।
সেই বাংলাদেশে যেতে হলে বিশেষ করে তরুণদের মানসিকতায় কি পরিবর্তন আনতে হবে এবং তরুণদের দক্ষতা বৃদ্ধির একটা ব্যাপার কিন্তু আছে যে আমরা এডুকেটেড তথাকথিত এডুকেটেড তরুণ প্রজন্ম পাচ্ছে কিন্তু দক্ষ তরুণ প্রজন্মের একটা অভাব কিন্তু রয়েছে, যেটা আমাদের ডেমোগ্রাফিক ডিভিডেন্ড যে সুফল সেটাতেও কিন্তু বঞ্চিত করছে বা করতে পারে বলে বিশ্লেষকরা মনে করেন। সেখানে আসলে কি ধরনের পদক্ষেপ থাকা উচিত, আপনি কি মনে করেন? Some people will be moderately religious, some people will be একেবারে রিলিজিয়াস না, বাট আমাদের অনেকগুলো এরিয়াতে কিন্তু আমরা তিনজন আবার মানে উই মাইট হ্যাভ একটা একসাথে মতামত মানে মিলানোর একটা জায়গা আছে, সেই জায়গাটাতে আমাদেরকে একসাথে কোঅপারেট করতে হবে। সো এটা খুব ইম্পর্টেন্ট। আরেকটা জিনিস যেটা সেটা হলো যে আমাদেরকে বিশেষ করে লেটস সে আমাদের নারী সমাজ, এই নারী সমাজ কতটুকু অ্যাকচুয়ালি কাজে সোশ্যাল সব কাজে ইনভলভ হবে সেটা নিয়ে আসলে অনেক প্রবলেম আছে, দ্বন্দ্ব আছে। আমরা একদিক কিন্তু অনেক এগিয়ে গিয়েছি, উইমেন আর ওয়ার্কিং, মানে ওয়ার্কারদের মধ্যে তো উইমেনই বেশি কাজ করছে। ইভেন এগ্রিকালচার সেক্টরে মানে মাঠে ঘাটে কিন্তু ফিমেল কাজটা নারীর অংশগ্রহণ অনেক বেড়েছে অনেক, হ্যাঁ। কিন্তু আবার একই সাথে মানে নারীরা যদি আন্দোলনে যায় অথবা মানে যে কোনো কিছু, এটা নিয়ে আবার অনেক ক্রিটিসিজমও আছে। বা নারীর পার্টিসিপেশন ইন মিডিয়া সেক্টর, নারীর পার্টিসিপেশন ইন ভ্যারিয়াস প্লেসেস, এটা নিয়ে কিন্তু এখন পর্যন্ত অনেক গোড়ামি আছে, অনেক অবজেকশনস আছে। তো সেগুলো আমাদেরকে একটু অ্যাড্রেস করতে হবে। নারী সমাজকেও একটু খেয়াল রাখতে হবে যে সবসময় সবকিছু করলে চলবে না, তাদেরকেও একটু আমাদের হিস্ট্রি, কালচার, ট্রেডিশন কিছুটা ওই ফ্রেমওয়ার্কের মধ্যে একটু থাকতে হবে। সেটার ভিতরে থেকে সে যতটুকু মানে তার বাউন্ডারি এক্সটেন্ড করবে সেটা দরকার। আর যারা অতিরিক্ত বেশি ডগম্যাটিক তাদেরকেও আরেকটু প্রসারিত করতে হবে তাদের মাইন্ডসেট। তো দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আরেকটা যেটা হচ্ছে যে সোশ্যাল মিডিয়াতে রেসপেক্টফুল হওয়া, এটা নারী পুরুষ সবার প্রতি। আমাদের দেখা যায় খুব বাজে কথা, বাজে ভাষা, বাজে ইনসাল্ট, কটাক্ষ করা একে অপরকে, এটার একটা খুব কালচার আছে। তো সোশ্যাল মিডিয়াতে রেসপেক্টফুল হওয়া এটা একটা মেজর একটা মানে মাইন্ডসেটের একটা রিফরমেশন আমাদের খুবই প্রয়োজন। আর এবার যদি আমরা দক্ষতার কথা বলি, এখানে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমাদেরকে আসলে ইন্টারন্যাশনালি আমাদেরকে খাপ খাওয়াতে হবে। তো আমাদের স্কিল বাড়াতে হবে, ল্যাঙ্গুয়েজ স্কিল বাড়াতে হবে, এবং দ্যাট ইনক্লুড যে আমাদেরকে ইংলিশ ল্যাঙ্গুয়েজকে আরো বেশি এনক্রিজ করতে হবে। এটার ব্যাপারে কিন্তু আসলে গোড়ামি থাকলে চলবে না যে মানে আমরা ইংলিশ প্রত্যাখ্যান করব কারণ চায়না ইংলিশ ছাড়া অনেক দূর এগিয়েছে। চায়না এখন সবাই ইংলিশ বলে, জাপানিজরা এখন ইংলিশকে এমব্রেস করেছে। বিকজ ওই গোড়ামি থেকে আমাদের বেরোয় আসতে হবে যে এটা একটা উপনিবেশিক আগ্রাসন, এটা সেটা। দিস ইজ আ গ্লোবাল ল্যাঙ্গুয়েজ যেটা দিয়ে সবাই দুনিয়ার যে কোনো জায়গায় কথা বলতে পারবে, কমিউনিকেট করতে পারবে, চাকরি পেতে পারবে। তো মানে এই জায়গাটাতে আমাদেরকে আরো অনেক বেশি এমফেসিস দিতে হবে। আর আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস যেটা হচ্ছে যে পড়াশোনার স্ট্যান্ডার্ডটা বাড়াতে হবে। আমরা পড়াশোনা, লেখাপড়া এটাকে অনেক বেশি ইজি করে ফেলেছি, কম্পিটিটিভনেসটা অনেক বেশি কমে গেছে, কোনো রকমের একটা সার্টিফিকেট পেলেই চলে। এই জায়গাগুলো থেকে আমাদেরকে আরেকটু বেশি মানে চ্যালেঞ্জিং লেভেলটা আরেকটু বাড়াতে হবে। আর আরেকটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, আমাদেরকে অ্যাকচুয়ালি রেলেভেন্ট সাবজেক্টে পড়াশোনা করতে হবে। আমি কোনো ফিল্ড অফ স্টাডিকে অবমাননা করতে চাচ্ছি না, কিন্তু আমি বলছি যে কেউ যদি ধর আজকে কোনো একটা সাবজেক্টে পড়াশোনা করে যেটার অ্যাকচুয়াল অ্যাপ্লিকেবিলিটিটা একটু কম, সে তার শখে পড়তে পারে, কিন্তু ইন এডিশন তাকে অন্য কোনো সাবজেক্টে পড়াশোনা করতে হবে যেই সাবজেক্টটা অ্যাকচুয়ালি কাজ করার জন্য আরো বেশি কাজে লাগানো যাবে। সো লেটস সে সামবডি ইজ স্টাডিং মানে হিউম্যানিটিজ কোনো একটা সাবজেক্ট পড়ছে যেটা আসলে
খুব একটা মানে কাজে লাগানো যাবে না, তাহলে সে সেটা করবে, কিন্তু তার সাথে একটা এডিশনাল 1 বছর 2 বছরের কোনো একটা ডিপ্লোমা করতে হবে ইন ডাইরেক্ট ওয়ার্ক স্কিল। আর আরেকটা জিনিস আমাদেরকে প্রাধান্য দিতে হবে, সেটা হচ্ছে যে মানে আপনাকে you need to actually become more skilled in vocational skills. আমাদের কোটি কোটি মানুষ মানে তার মাল্টিপ্লাইড বাই 2 বছর 4 বছর, মানে কয়েক কোটি বছর ম্যান আওয়ার আমরা লুজ করছি, যে তাদের থেকে আমরা আউটপুট পাচ্ছি না। কারণ তারা ইউনিভার্সিটিতে মাস্টার্স করার জন্য বসে আছে, কিন্তু আমাদেরকে 2-3 কোটি মানুষ যদি 2 বছরের একটা ডিপ্লোমা করে একটা ইঞ্জিনিয়ার হয়ে যেত, কেউ একটা মানে মোটামুটি 15-16 বছর বয়সেই আর্কিটেকচারের উপরে বা ইন্টেরিয়র ডিজাইনের উপরে 2 বছরের একটা ক্র্যাশ কোর্স করে ডিজাইনার হয়ে গেল, আর্কিটেক্ট হয়ে গেল। আমরা কিন্তু মানে কোটি কোটি মানে আমরা ম্যান আওয়ার যেভাবে ক্যালকুলেট করি, আপনি ইমাজিন করেন কত কোটি ম্যান ইয়ার্স আমরা পিছিয়ে যাচ্ছি। তো ওই ম্যান ইয়ার গুলো আমরা আসলে ডিরেক্ট প্রোডাক্টিভিটিতে আমাদের কন্ট্রিবিউট করানো দরকার। সত্যিকার অর্থে যদি আমরা দেশ গঠনের চিন্তা করি, আমাদের মানসিকতায় পরিবর্তন আনতে হবে। আমরা আসলে কর্মমুখী হয়ে উঠবার জন্য যে এডুকেশন, সেই এডুকেশনে আসলে আমাদেরকে হতে হবে, এবং সেটা ব্যক্তি পর্যায়ে পরিবার পর্যায়ে থেকেই শুরু করতে হবে। রাষ্ট্র আসলে সবকিছুই করে দেবে না আমাদের। এক্স্যাক্টলি। জি বলুন। না, রাষ্ট্র পলিসিটা তৈরি করবে, স্ট্রাকচারটা করে দিবে, কিন্তু ব্যক্তিগত ফ্যামিলির উদ্যোগে people will have to come and make use of that structure. আর আরেকটা জিনিস আমি যেটা এমফেসিস করব, যে আমাদের পপুলেশনের 50% বা বেশি হচ্ছে ফিমেল ওয়ার্কফোর্স, ফিমেল পপুলেশন। সো এটার প্রতি বিদ্বেষ বন্ধ করে এইটাকেও আমাদের অ্যাকচুয়ালি কর্মসংস্থানের মধ্যে আরো বেশি ইনভলভ করতে হবে, এবং আরো বেশি রেসপেক্ট তাদের দিতে হবে। এবং সেই ক্ষেত্রে কিন্তু আমরা মানে আরো 10 কোটি মানুষ, মানে আরো 7-8 কোটি মানুষের এফর্ট আরো বেশি আমরা পাবো কিন্তু ইনটু আওয়ার নেশন বিল্ডিং। সেটা আসলে সত্যিকার অর্থে আমাদের বাংলাদেশের উন্নয়নকে এগিয়ে নেবে। সেই প্রত্যাশা আমাদের থাকতেই পারে যে আমরা সামাজিক ভাবে এই বিষয়গুলো নিয়ে চিন্তা করতে চাই এবং সেই কাজগুলোকে এগিয়ে নিতে চাই। আমি আর একটা শুধু পয়েন্ট বলবো, আমি মানে নারী সমাজের ব্যাপারে আরেকটা কথা বলবো। আমাদের একটা হার্ডল ক্রস হয়েছে, যে মোটামুটি কম বেশি সবাই মেয়েদেরকে স্কুলে পাঠাচ্ছে, কলেজে পাঠাচ্ছে, ইভেন ইউনিভার্সিটিও যাচ্ছে, কিন্তু এটার পরে ম্যাক্সিমাম উইমেন দে ডু নট ওয়ার্ক। তারা মনে করে যে তাহলে কিন্তু এই পড়াশোনাটা ওয়েস্টে গেল, তাহলে এই যে রিসোর্স, দ্য টাইম, তাদের ফ্যামিলির টাকা পয়সা, ইউনিভার্সিটির ওই যে স্পেসটা সে অকুপাই করে বসে আছে, দ্যাটস আ ওয়েস্টেজ। টিচারের যে মেধাটা তার উপরে যাচ্ছে, দ্যাটস আ ওয়েস্টেজ। তো তার যদি কাজ করার ইচ্ছাই না থাকে, তাহলে এগুলারও করার দরকার নেই। তাকে আসলে কাজে জানতে হবে। মানে আপনি বলতে চাচ্ছেন যে এডুকেশনটা ইচ্ছে তখন সেটা প্রপার ইউটিলাইজেশন দরকার। এক্স্যাক্টলি। ফ্যামিলিও তাকে অ্যালাউ করতে হবে ইউটিলাইজ করতে, এবং তার নিজের মধ্যেও সেই স্পৃহাটা থাকতে হবে ইউটিলাইজ করার জন্য। আপনি হাজার হাজার মেয়ের সাথে কথা বলবেন, আমি এইচআরে কাজ করি দেখে অনেক সময় অনেকের সাথে ইন্টারভিউ ফেস মানে আমাকে দিতে হয়েছে, মানে প্রবাবলি 20,000 মানুষের উপর ইন্টারভিউ আমি নিয়েছি, এবং অনেক অনেক মানুষের মাইন্ডসেটটা হচ্ছে কোন রকম একটু কাজ করব, তারপরে মানে বিয়ে শাদী করে আর কাজ করব না, বা বিয়ে শাদী হয়ে যাওয়ার হলে আমাকে আর কাজ করতে দেয়া হবে না। তো এই জিনিসগুলো থেকে কিন্তু আসলে আমরা মানে অ্যাজ এ নেশন উই আর সাফারিং। এবং এটারও আবার একটু রিজন আছে, অনেক সময় অনেক ওয়ার্ক প্লেসে তারা কিন্তু প্রপার রেসপেক্ট পায় না, কলিগসদের থেকে হ্যারাসড হয়, বসেস থেকে হ্যারাসড হয়। এই জিনিসগুলোও কিন্তু মানে প্রবলেম। মানে আসলে ওইটাই আমি বলছিলাম
থেকে যে পুরো দেশকে যদি একটা যজ্ঞ তৈরি করতে হয়, যে কর্ম দক্ষতা দিয়ে কিন্তু দেশকে উন্নত করতে হবে এবং সেখানে এক্স্যাক্টলি, মানসিকতার পরিবর্তন দরকার, সব জায়গা থেকে পরিবর্তন দরকার। সেই পরিবর্তনটা আসুক এবং সেই যৌক্তিক সময় আসলে যৌক্তিক সংস্কারটা ঘটুক, এটা আমাদের প্রত্যাশা। চৌধুরী এক্স্যাক্টলি। কাশেদ, অসংখ্য ধন্যবাদ আমাদের এই প্ল্যাটফর্মে যুক্ত হবার জন্য আপনাকে। ভালো থাকবেন আপনি। আর আমার যারা দর্শক, যারা আমাদের প্ল্যাটফর্মে সংযুক্ত আছেন, তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সাথে থাকুন এবং আপনাদের মতামতগুলো আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন।